সম্প্রতি একটি বিষয় আমরা অনেকেই লক্ষ্য করেছি। আদিবাসী এবং উপজাতি আহ, এই ব্যাপারটি নিয়ে এক ধরনের বিতর্ক চলছে, ঠান্ডা মাথার বিতর্ক চলছে। অনেকেই সে বিষয়টি আমরা হয়তো লক্ষ্য করিনি। আদিবাসী কারা, এই ধরনের একটা বিতর্ক রয়েছে। আবার উপজাতি কারা, এই ধরনের আরেকটা বিতর্ক রয়েছে। আবার প্রশ্ন হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা। দেখুন, তিনটা শব্দই কিন্তু প্রায় কাছাকাছি, তবে কিছুটা ভিন্নতা রয়েছে। আদিবাসী বলতে আমরা যাদেরকে বুঝে থাকি, সেটি হচ্ছে আবিধানিক দিক থেকে আদিবাসী মানে দেশীয় বা স্থানীয়, এই জাতীয় শব্দগুলি আমরা বাংলা আবিধানিক দিক থেকে যদি আমরা খুঁজতে যাই, এই জাতীয় শব্দগুলি পাবো। কিন্তু প্রকৃত অর্থে আদিবাসী বলতে আমরা কাদেরকে বুঝে থাকবো? কারা আদিবাসী? আদিবাসী হচ্ছে মূলত সহজভাবে বলতে গেলে অনেকের ধারণা আদিবাসী আদিম যুগের মানুষদেরকে আদিবাসী বলা হয়ে থাকে। এখন যদি সেটি হয়ে থাকে, আদিম যুগের সে মানুষরা কি অদ্যাবধি জীবিত রয়েছেন? নিশ্চয়ই নয়। তাহলে প্রশ্ন হচ্ছে আদিবাসী কাদেরকে বলা হবে? আদিবাসী হচ্ছে সভ্যতা আর যে পরিবর্তন, সভ্যতার সাথে সাথে মানুষ যতদূর এগিয়ে এসেছে, সেখান থেকে একটি নির্দিষ্ট জনগোষ্ঠী বা একটি সম্প্রদায় সভ্যতার সাথে তাল মিলিয়ে এগিয়ে আসেন। বরং তারা পূর্বপুরুষদের সেই প্রাচীন সংস্কৃতিতে, প্রাচীন মতবাদে বা নিজস্ব ঐতিহ্যে বিশ্বাস করে সেটি ধারণ করেছিলেন, লালন করেছিলেন। সভ্যতার সাথে সাথে এগিয়ে তারা সেখানে পৌঁছেন। উদাহরণস্বরূপ, আমি যতদূর জানি, আমেরিকা একটি প্রযুক্তিগত কতটা উন্নত সেটা তো বলার অপেক্ষা রাখে না। আমেরিকায় একটি আমিষ নামের একটি উপজাতি রয়েছে, বা আদিবাসী বলা হয়ে থাকতে পারে। তারা এখনো বিদ্যুতের ব্যবহার করেন না, অর্থাৎ তাদের বাড়িতে বৈদ্যুতিক লাইট জ্বলে না এখনো। তারা এখনো সেই সনাতনী যুগের কুপি বা প্রদীপ আমরা যেভাবে বলে থাকি, সেটি এখনো ব্যবহার করে থাকে। এখনও তারা গাড়ি ব্যবহার করেন না, তারা ঘোড়ার গাড়িতে এখনও চলাফেরা করে না। আমি সম্ভবত ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যে এইরকম একটি উপজাতির বসবাস রয়েছে, সেটি আমি একটি ছোট্ট একটি ভিডিওতে দেখতে পেয়েছিলাম আদিবাসীদের। অর্থাৎ তারা পূর্বপুরুষের যে সংস্কৃতি, ঐতিহ্য, সেখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছে না। আমার মতে এ হচ্ছে আদিবাসীর সংজ্ঞাটা। এখন উপজাতি কারা প্রশ্ন হচ্ছে, আদিবাসীর যদি সংজ্ঞাটা এরকম হয়, উপজাতি কারা? দেখুন, উপজাতিটা হচ্ছে এই আদিবাসীদেরই একটি শাখা। এরা কোথাও ছিল, এরা নির্দিষ্ট, অর্থাৎ আদিবাসীদের, বৃহৎ আদিবাসীদের জনগোষ্ঠীর থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কোথাও বসতি গড়ে তুলেছে। এইরকম একটি সম্প্রদায়কে আমরা উপজাতি বলতে পারি। এরাও সেই একই সংস্কৃতিতে বিশ্বাস করে। আধুনিক যুগে এসে পৌঁছেও তারা আধুনিকতার ছোঁয়া নিতে চায় না। পূর্বপুরুষদের যে শেখানো সংস্কৃতি, যে ট্রেডিশন, সেখান থেকে বের হয়ে আসতে চায় না। পূর্বপুরুষের ঐতিহ্য ধারণ করছে, লালন করছে। এই সম্প্রদায়টিকে আমরা উপজাতি বলতে পারি। এবারে প্রশ্ন হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা? হ্যাঁ, ক্ষুদ্র নৃগোষ্ঠীটা হচ্ছে এই আদিবাসী উপজাতি থেকে বেরিয়ে আসা আরেকটা ক্ষুদ্র ছোট ধরনের গোষ্ঠী। এখন তাদেরকে আলাদা করে শনাক্ত করা হয়ে থাকে এই কারণে, দেখা যাচ্ছে যে একটি পাহাড়ি অঞ্চলে 50 জন মানুষের বসবাস। তারা আদিবাসী বা উপজাতি বা যেভাবে বলি, কিন্তু তারা অন্য একটি সম্প্রদায়ে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন। এবং তারা ছোট ছোট যে শিল্পকর্ম, যেমন বাঁশের বিভিন্ন জিনিসপত্র তৈরি করা, প্রস্তরের বিভিন্ন সামগ্রী তারা তৈরি করে থাকে, কাঠের বিভিন্ন সামগ্রী তারা তৈরি করে থাকে। এজন্য ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে তাদেরকে অভিহিত করা হয়ে থাকে। কিন্তু শব্দ তিনটিকে বা জাতি, যে তিনটি জাতিকেই আমরা যদি একত্র করে থাকি, তাহলে আসলে সবাই সমান। সবাই আদিবাসী বলুন,
উপজাতি বলুন, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলুন বলুন এরা সকলেই একই গোত্রভুক্ত। বাংলাদেশে এই ধরনের প্রায় সরকারিভাবে স্বীকৃত 48টি আদিবাসী বা উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চাকমা, মারমা, সাঁওতাল, ত্রিপুরা, গারো, তঞ্চঙ্গা, হাজং, খাসিয়া, মণিপুরী, লুসাই ইত্যাদি। এরকম প্রায় 48টি সরকারিভাবে স্বীকৃত আদিবাসী বা উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। এবার আসা যাক বাংলাদেশের সংবিধান আদিবাসীদের সম্পর্কে কি বলে। দেখুন, আমি প্রথমে বলেছি যে আদিবাসী বলতে আসলে আমরা যে ব্যাপারটি বুঝে থাকি সেটি আসলে প্রকৃত অর্থে তাদেরকে আদিবাসী বলা হয়ে থাকে না। এখন বাংলাদেশের সাংবিধানিক দিক থেকে বা আমি যদি এই ভূখণ্ডের আদিবাসী কারা তাদেরকে যদি আমি খুঁজতে যাই, তাহলে সে আদিম মানুষের অনুসারীদের খুঁজতে হবে। সে আদিম মানুষের অনুসারীদের যদি খুঁজতে যাই, বাংলাদেশের আদিম মানুষ কারা ছিল? বাঙালি ছিল। সেটার উৎকৃষ্ট প্রমাণ চর্যাপদ। দেখুন, চর্যাপদের চাইতে পুরাতন কোনো নিদর্শন পাহাড়িরা বা আদিবাসী উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা দাবি করে থাকে তার বেশি পুরনো কোনো নিদর্শন তারা কিন্তু উপস্থাপন করতে পারেনি। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এরা কোথা থেকে এলো? আমাদের এই পাহাড়ি বসতি এরা কোথা থেকে এসে স্থাপন করলো? এখানে ইতিহাসের সুদূরপ্রসারী ইতিহাস রয়েছে, এত বড় আলোচনা তো যাওয়া যাবে না। তবে যতদূর জানি এরা অধিকাংশ মঙ্গোলিয়া থেকে এসেছে। মঙ্গোলিয়া একটি অনুর্বর অচাষযোগ্য একটি ভূমি, যার কারণে সেই আদিম যুগ থেকেই মঙ্গোলিয়ার মানুষেরা, মঙ্গোলিয়ার জনগোষ্ঠী যাযাবর হয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন যেখানে যাচ্ছে সেখানে বসতি স্থাপন করছে। এই তো হলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে এরা কিছু আরাকান থেকে এসেছে, মিয়ানমার থেকে এসেছে এবং এরা চাইনিজ আছে অনেকে, এভাবে এরা কোরিয়ান আছে অনেকে, এরা অনেকে ফিলিপাইনি আছে, সেই বংশোদ্ভূত এরকম মানুষ আছে। এরা যুগে যুগে এই কয়েকশো বছর আগে এরা এসে আমাদের এই পাহাড়ি অঞ্চলগুলিতে, মগ আছে, মগেরা একসময় মগ জলদস্যুর গল্প আমরা শুনেছি, তারাও এসে আমাদের এই চট্টগ্রাম অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে তারা বসতি স্থাপন করেছে। এভাবে ধীরে ধীরে তারা একটা উপজাতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমি যদি রোহিঙ্গাদের কথা বলি, রোহিঙ্গাদেরকে বাংলাদেশের সদ্য বিদায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে মানবিক আশ্রয় দিয়েছিলেন। কিন্তু তারা যদি একটা সময় দাবি করে বসে যে আমরা বাংলাদেশের নাগরিক, তাহলে তারা কিন্তু আসলে উপজাতি হিসেবে গণ্য হবে। তারা বাংলাদেশের মূল ভূখণ্ডের মানুষ হিসেবে গণ্য হবেন না। একটা সময় তারা হয়তো বলবে যে আমরা আদিবাসী। বিষয়টা এরকম। কিন্তু বাংলাদেশের সংবিধান আদিবাসীর কোনো ব্যাখ্যা দেয়নি। বাংলাদেশের সংবিধান যে কথাটি বলেছে, আসলে কিভাবে আদিবাসীদের ব্যাখ্যা দেবে, কেন আদিবাসীদের ব্যাখ্যা দেবে? বাংলাদেশের সংবিধান হচ্ছে একটি ধর্মনিরপেক্ষ, শ্রেণী, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের সমানাধিকারের একটি দলিল বাংলাদেশের সংবিধান। সেখানে আদিবাসীদেরকে আলাদা করে কেন দেখাবে? বাংলাদেশের সংবিধানে আদিবাসী বা উপজাতি, আদিবাসী শব্দটি উল্লেখ করা হয়নি, উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার সম্পর্কে বলা হয়েছে। এবং বাংলাদেশ যথাসম্ভব এদেরকে অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। আপনি দেখবেন সরকারি চাকরির ক্ষেত্রে তাদের জন্য এক্সট্রা করে কোটা থাকে, তাদের জন্য আলাদা করে স্বাস্থ্য খাতে সুযোগ সুবিধা থাকে। তাদেরকে যেইভাবে সুযোগ সুবিধা আসলে দেওয়া হচ্ছে সেটা আসলে আমরা অনেক সমতলের অনেক বাঙালি আমরা অনেকাংশে আসলে হয়তো কম পেয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, আদিবাসী নিয়ে এত বিতর্ক কেন, এত কথা আসছে কেন? দেখুন, এখানে আন্তর্জাতিক রাজনীতি রয়েছে। আন্তর্জাতিক একটা কূটচালের কারণে, কূট কৌশলের কারণে বাংলাদেশের এই উপজাতিদেরকে নিয়ে বা ক্ষুদ্র গোষ্ঠীগুলি নিয়ে স্বাধীনতার পর থেকে, মুক্তিযুদ্ধের পর থেকে একটা নগ্ন রাজনীতি চলে আসছে। সে রাজনীতিটা কেমন? আমরা প্রায় শুনে থাকি যে একটি খ্রিস্টান স্টেট গড়ে তোলা হবে। যেহেতু এই ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতিদের অধিকাংশই খ্রিস্টান ধর্মাবলম্বী বা ওদের নিজেদের ছোট ছোট কিছু ধর্ম থাকতে পারে, তবে বড় অংশই খ্রিস্টান ধর্মাবলম্বী। সেজন্য আমরা প্রায় শুনে থাকি ইস্ট তিমুরের মতো একটি ক্ষুদ্র
ইস্ট তিমুরের মতো একটি খ্রিস্টান স্টেট গড়ে তোলা হবে। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলি নিয়ে, ভারতের কিছু অংশ নিয়ে, মিয়ানমারের একটি বৃহৎ অংশ নিয়ে, আরাকান রাজ্য সহ একটি বৃহৎ অংশ নিয়ে একটি খ্রিস্টান স্টেট গড়ে তোলা হবে, যার জন্য বিভিন্ন সময় আদিবাসীদেরকে দিয়ে একটি নগ্ন রাজনীতি করানো হয়ে থাকে। আমরা আদিবাসীদের যে উত্তেজনা, পাহাড়ি অঞ্চলের যে উত্তেজনা, সেটি কিছুটা প্রশমিত হয়েছিল 1997 সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রথমবার সরকার গঠনের পরে তিনি একটি অবিস্মরণীয় এবং যুগান্তকারী উদ্যোগ নিয়ে সারা বিশ্বে সারা জাগানো একটি চুক্তি করেছিলেন, পার্বত্য শান্তি চুক্তি। আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামের জনসংহতি যে সংগঠনটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনটি রয়েছিল, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে পাহাড়ে সারাক্ষণ একটা অশান্তি অস্থিতিশীলতা লেগে থাকতো। সেখানে জননেত্রী শেখ হাসিনা শান্তি চুক্তির মাধ্যমে তাদেরকে আমাদের সমতলের মূল ধারার সাথে, মূল ভূখণ্ডের সাথে একীভূত করেছিল এবং সরকারি অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়েছিল। কিন্তু তবুও তাদেরকে ব্যবহার করে আমাদের আমাদের এই শান্তিপূর্ণ ভূমিকে উত্তপ্ত করার এবং অশান্তি অস্থিতিশীলতা সৃষ্টি করার পায় তারা কখনোই থেমেছিল না। এখনও সেটা বিদ্যমান রয়েছে।